এই স্যামসাং গ্যালাক্সি A55 5G ফোনটা লঞ্চ হয়ে যাওয়ার পরে প্রচুর জনপ্রিয় হয়েছে এবং এটা কিন্তু লঞ্চ হয়েছে অলমোস্ট 5 মাস হয়ে গেল, এখনও বেশ জনপ্রিয়। কিন্তু এখন এই সময়ে এসে আপনি দেখবেন যে এই বাজেটে অন্যান্য ব্র্যান্ডেরও এরকম মিড রেঞ্জে বেশ ভালো ভালো ফোন পাওয়া যায়। তো সেইগুলোর সাথে কম্পেয়ার করে আপনি এই 55 5G ফোনটা এখন কিনবেন নাকি, এবং যদি এই ফোনটা কিনতেই চান তাহলে কোন কোন দিকে স্যাক্রিফাইস আছে অন্যান্য এই বাজেটের ফোনগুলোর সাথে কম্পেয়ার করলে, সেটাই জানাবো আজকের ভিডিওতে। তবে তার আগে ধন্যবাদ দিতে চাই SMS গ্যাজেটকে, তারা আমাকে এই ইউনিটটি প্রোভাইড করেছে রিভিউর জন্য। সো তাদের কাছ থেকে এই ফোন বা যে কোনো ব্র্যান্ড নিউ ফোন যদি কিনতে চান কন্ট্যাক্ট করতে পারেন। শপের ডিটেইল এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। সো এবার এই A55 5G ফোনটা নিয়ে কথা বলি, আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমে যখন আপনি দোকানে যাবেন দেখবেন যে এইরকম স্লিম একটা বক্সের মধ্যে এই ফোনটা পাচ্ছেন। তো বক্সটা যখন আপনি খুলবেন এই সাইড থেকে ট্যাপ করে, আমি আগেই খুলে ফেলেছি, খুলে বেশ কিছুদিন ফোনটা ব্যবহার করে ফেলেছি, আপনাদেরকে একটু দেখাই। জাস্ট ফোনটা যদি আপনি এইভাবে খুলে বের করেন, বের করলে এখানে আপনি এই ফোনটা পেয়ে যাচ্ছেন। ফোনটা একটা পলির মধ্যে আছে, এটা বের করলে ফোনটা আমি একটু সাইডে রেখে তারপর আর কি আছে একটু দেখিয়ে দিই। এখানে ভেরি সিম্পল প্যাকেজিং, এছাড়া এখানে আপনি সিম ইজেক্টর টুল পাচ্ছেন, আর সাথে এর ভিতরে একটা কেবল আছে। খুব সিম্পল একটা প্যাকেজিংয়ে, কোনো প্রকার চার্জার এটার সাথে নাই এবং এই ফোনটাতে ওয়্যারলেস চার্জার সাপোর্ট করে না। তো এই ফোনটা হাতে ধরলে সর্বপ্রথম আপনার যে জিনিসটা মনে হবে সেটা হচ্ছে যে এটা একটা বিগার ফোন, একটা হেভি ফোন। টু বি এক্সাক্ট এটা 213 গ্রাম ওজনের একটা ফোন এবং হাতে ধরলে একটু আনকমফোর্টেবল লাগে যেহেতু এটা একটা বক্সি ডিজাইন। তবে এই বক্সি ডিজাইনটাই কিন্তু এখন একদম লেটেস্ট ডিজাইন। স্যামসাং S24 সিরিজে তারা এরকম বক্সি ডিজাইন করেছে এখানে, বাট একটু সামান্য ডিফারেন্স আছে। সেটা হচ্ছে আপনি যদি ভলিউম বাটন এবং পাওয়ার বাটনের এখানে দেখেন তাহলে দেখবেন যে এখানে একটু রাউন্ডেড এজ, আবার সাইড থেকে কিন্তু এখানে বক্সি ডিজাইন করেছে। তো আমি যদি একদম সাইড বাই সাইড ফোনটাকে একটু দেখাই আপনাদেরকে, তাহলে একদম ব্যাক সাইডে যে গ্লাসের ব্যাকটা দেখতে পাচ্ছেন, এখানে একটা গরিলা গ্লাস ব্যবহার করা হয়েছে, তবে কোন ভার্সন সেটা কিন্তু স্পেসিফাইড না। এবং এখানে 3টা ক্যামেরা সেন্সর আপনি দেখতে পাচ্ছেন, এগুলোর বিস্তারিত ক্যামেরা সেকশনে বলতেছি। এবং এই ফোনটাতে যে ব্যাকটা আছে এখানে কিন্তু কোনো প্রকার ওয়্যারলেস চার্জ সাপোর্ট করে না। এবং যদি আপনি ফ্রন্টের দিকে দেখেন, এখানে গরিলা গ্লাস ভিক্টাসের একটা প্রোটেকশন রয়েছে এবং এই যে ডিসপ্লেটা, এখানে কিন্তু খুব সুন্দর একটা ডিসপ্লে আপনি পাচ্ছেন। এবং এটা সাইজ হলো 6.6 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে, HDR10 সাপোর্ট করে এবং 120 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট এটাতে যেতে পারে। এবং এটার যে ব্রাইটনেস অফার করে সেটা কিন্তু ডে লাইটে ব্যবহার করতে গেলে কোনো প্রকার প্রবলেম হচ্ছে না। এবং স্যামসাংয়ের ডিসপ্লে নিয়ে আমার মনে হয় যে সবারই কম বেশি আস্থা আছে, এদের ডিসপ্লে সবসময় ভালো হয়ে থাকে। সো এই ডিসপ্লেটা ডেফিনেটলি আপনার ভালো লাগবে। এবং এই ডিসপ্লে চারি সাইডে যে সিন বেজেলটা দেখতে পাচ্ছেন সেটা অলমোস্ট সিমেট্রিক। এবং এই যে ফোনটার উপরে একটা ক্যামেরা কাট আউট দেখতে পাচ্ছেন, এখানে আপনি 32 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা পাচ্ছেন, সেই সাথে সাথে এটা ফেস আনলক হিসেবে কাজ করে। তাছাড়া ফোনটার নিচের দিকে এখানে একটা অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট আছে, এটা খুব অ্যাকুরেটলি কাজ করে। এখানে আমি একটা পলি ব্যবহার করেছি, তারপরেও এটা খুব সুন্দরভাবে কাজ করছে। সো আলট্রাসনিকের ক্ষেত্রে আমি দেখেছি যে স্ক্রিন প্রোটেক্টর লাগালে খুব ইজিলি কাজ করে না। সো সেই দিক থেকে এটা আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে। তবে এটার পজিশনটা যদি আরেকটু উপরের সাইডে হইতো তাহলে আরও বেশি কমফোর্টেবল হইতো ডেইলি লাইফে ব্যবহার করতে গেলে। তবে এটা ব্যবহার করতে গেলে অভ্যাস হয়ে যাবে, সেটা নিয়ে আমার মনে হয় না যে খুব বেশি সমস্যা হবে। এবং আপনি যদি ফোনটা সাইড বাই সাইড দেখেন তাহলে যেটা বললাম, ডান সাইডে এখানে উপরে ভলিউম বাটন, পাওয়ার বাটন, নিচে এবং এখানে একটু রাউন্ডেড দেখতে পাচ্ছেন। এবং নিচের দিকে এখানে একটা টাইপ-সি চার্জিং পোর্ট দেখতে পাচ্ছেন, এটা 25 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ সাপোর্ট করে। তবে আপনি যদি এই ফোনটার চার্জিং স্পিডের কথা বলেন তাহলে আমার কাছে পার্সোনালি একটু স্লো মনে হয়েছে এখনকার সময় এসে, কারণ কি এটাতে 5000 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি আছে, সেটা চার্জ দিতে গেলে বা ফুল চার্জ হইতে গেলে একটু বেশি টাইম লাগে। এবং এখানে যে স্টিরিও স্পিকার সেটআপটা আছে সেটা খুবই সুন্দর সাউন্ড প্রডিউস করে, সেটা নিয়ে আসলে প্রবলেম হবে না। এবং যদি আপনি বাম সাইডে দেখেন, এখানে ভেরি ক্লিন একটা লুক এবং উপরের দিকে এখানে আপনি একটা সিম স্লট দেখতে পাচ্ছেন। তো এখানে আপনি হাইব্রিড সিম স্লট পাচ্ছেন, যেটা আপনি ফ্ল্যাগশিপ ফোনেও পান না। অর্থাৎ এখানে চাইলে ডুয়াল সিম ব্যবহার করতে পারবেন, আবার একটা মাইক্রো SD কার্ডও ব্যবহার করে ফেলতে পারতেছেন। যারা স্টোরেজ নিয়ে প্যারা খান তাদের জন্য কিন্তু এটা খুবই আইডিয়াল একটা চয়েস হবে। সো ডিজাইন ওয়াইজ যে কথাটা বললাম, এটা একটা বক্সি ডিজাইনের ফোন, একদম লেটেস্ট ডিজাইন, ইউনিক ডিজাইন। এই প্রাইস রেঞ্জে অন্যান্য যেসব ফোন আছে সেগুলোর সাথে কম্পেয়ার করলে আমার পার্সোনালি এই ডিজাইনটা বেশি ভালো লাগে। এবার আসি যে এই ফোনটার পারফরমেন্স কেমন। দেখেন, এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে Exynosের 1480 একটা প্রসেসর, যেটা 4 ন্যানোমিটারের একটা ফ্যাব্রিকেশন। এবং এর সাথে 6GB 8GB বা 12GB র্যাম পেয়ার করতেছে বিভিন্ন ভেরিয়েশন অনুযায়ী। এবং আমি যেটা ব্যবহার করতেছি এটাতে 8GB র্যাম রয়েছে এবং একদম লেটেস্ট সফটওয়্যার এটাতে যেটা
যেটা পেয়েছে সেটা হলো One UI 6.1 চলতেছে। এটা ব্যবহার করতে গেলে পারফরমেন্স সেকশনে আমার কাছে কোনো সমস্যা হয়নি, একদম ইজিলি আপনি চালাতে পারবেন। ডেইলি টাস্কিং যেগুলো আমরা করে থাকি, সোশ্যাল মিডিয়া ব্রাউজ করা, মিডিয়া এনজয় করা এবং টুকিটাকি হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার, এইগুলোতে একদম স্মুথলি চলে। অ্যাডাপটিভ রিফ্রেশ রেট রয়েছে, সাথে প্রসেসর, সফটওয়্যারে যে সুন্দর অপটিমাইজেশন, পারফরমেন্স সেকশনে এটা নিয়ে কোনো সমস্যা হবে না। বাট আপনি যদি হেভি গেমিং করেন, লং সেশনে গেমিং করেন, তাহলে এই ফোনটার পারফরমেন্স হাই এন্ড প্রসেসরের মতো নয়। ডেফিনেটলি আপনারা এটা একটা মিড রেঞ্জের ফোন কিনতেছেন, এটা দিয়ে ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স এক্সপেক্টও করতে পারেন না, বাট স্টিল আপনি এটা দিয়ে লং সেশন গেমিং করতে পারবেন। বাট ওভারঅল আমার কাছে মনে হয় যে এই ফোনটা যারা এই মুহূর্তে কিনবেন বা এরকম ফোন, এরকম প্রাইস রেঞ্জে যারা ফোন কিনে থাকেন, তাদের পারফরমেন্স সেকশনে কোনো প্রকার প্রবলেম হবে না, আপনাকে 100% স্যাটিসফাইড করতে পারবে এই ফোনটার পারফরমেন্স। তো আসি এবার এইটার ক্যামেরার এক্সপিরিয়েন্স কেমন ছিল। দেখেন এখানে আপনি 3টা ক্যামেরা সেন্সর দেখতে পাচ্ছেন, বাট অ্যাকচুয়ালি এখানে 2টা কাজের সেন্সর এখানে আছে। তার মধ্যে মেইন যে সেন্সরটা পাচ্ছেন সেটা 50 মেগাপিক্সেলের এবং এই সেন্সরটাতে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন আছে, এবং আর একটা আপনি এখানে 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর পাচ্ছেন। এছাড়া বাকি যে সেন্সরটা আপনি দেখতে পাচ্ছেন এটা হলো একটা ম্যাক্রো সেন্সর। তো ম্যাক্রো সেন্সর বা ম্যাক্রো ফটোগ্রাফি খুব বেশি তেমন লোকে, মেজরিটি পিপল আমার মনে হয় না যে পছন্দ করে, বাট স্টিল এখানে যে 3টা ক্যামেরা সেন্সর দেখতে পাচ্ছেন তার জন্য এই ফোনটাতে কিন্তু একটা প্রিমিয়াম লুক এখানে দেখতে পাচ্ছেন। তো আমি যদি পিকচার কোয়ালিটির কথা বলি, দেখেন এখানে যে 2টা সেন্সর আপনি পাচ্ছেন, সেই 2টা সেন্সর দিয়ে আপনি 3টা ফোকাল লেন্থ পাচ্ছেন, অর্থাৎ আলট্রা ওয়াইডের যে ফোকাল লেন্থ পাচ্ছেন, মেইন সেন্সরে যে স্ট্যান্ডার্ড ফোকাল লেন্থ পাচ্ছেন, আবার মেইন সেন্সরটাকে আপনি ডিজিটালি 2x-এ একটা টেলিফটো লেন্সের ফিল পেয়ে আপনি ছবি তুলতে পাচ্ছেন। সো এই 3টা ফোকাল লেন্থে আপনি যখন ছবি তুলবেন, স্যামসাংয়ের যে পিকচার কোয়ালিটি খুব সুন্দর রেডি টু আপলোডের মতো, সেটাই কিন্তু এখানে পাচ্ছেন, এবং খুব সুন্দর ইনক্রেডিবল ডায়নামিক রেঞ্জ কিন্তু এটা ক্যাপচার করতে পারে। অর্থাৎ একদম লো লাইটের যেসব এরিয়া আছে সেগুলোতে ভালো ডিটেল প্রিজার্ভ করে, আবার হাইলাইটেড এরিয়াগুলোকে কিন্তু এটা এক্সপোজার ডাউন করে ডিটেল ধরে রাখতে পারে। সো স্যামসাং কিন্তু এই জিনিসটা অ্যাক্রস অল দ্য ডিভাইস করে থাকে। সেই হিসেবে স্যামসাংয়ের যে পিকচার স্টাইল সেটা দিয়ে বা সেই রকম স্টাইল এটার মধ্যেও পাচ্ছেন। সো পিকচার কোয়ালিটি আপনি লো লাইটেও যদি তোলেন, আবার একদম কন্ট্রাস্টে লাইট, যে কোনো লাইটে যদি তুলেন, একদম নর্মাল যে পিকচারগুলো আছে সেটা যে কোনো সময় তুললে আপনি এইটার পিকচার কোয়ালিটি প্রিফার করবেন বা ভালো লাগবে। ইভেন এই ফোনটাতে যখন ছবি তুলবেন, তুলে এইটা ডিসপ্লেতে দেখলে আরও একটু বেশি ভালো লাগে, কারণ ডিসপ্লেটা একটু ভিভিড। সো ওভারঅল আমার মনে হয় না যে এটার পিকচার কোয়ালিটি, সেটা লো লাইট বলেন বা ডে লাইট বলেন, কারোর কাছে আসলে খারাপ লাগবে। বাট খারাপ লাগার যে জায়গাটা সেটা হলো এটার পোর্ট্রেট ফটোগ্রাফি। দেখেন এখন আমরা ছবি তুললে বা ফোন কিনলে সবাই কিন্তু পোর্ট্রেট ফটোগ্রাফিকে প্রায়োরিটি দিয়ে তুলি, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করে ডিএসএলআর মতো ছবি তোলা। সেই জিনিসটা এখানে যে মিসিং বড়সড় করে সেটা হচ্ছে যে মেইন সেন্সরটা আছে সেটাকে ডিজিটালি জুম করে ছবি তোলা যায় না, অর্থাৎ ডিফল্ট যে ফোকাল লেন্থ আছে সেটা দিয়ে আপনি ছবি তুলতেছেন। সো যখন ওয়াইড ফোকাল লেন্থে আপনি পোর্ট্রেট তুলতেছেন, সেই সময় যদি ব্যাকগ্রাউন্ড ব্লার হয় সেটা কিন্তু ন্যাচারাল লাগে না এবং সেই ছবিটা দেখতেও অত বেশি ভালো লাগে না। আবার যদি কাছে যেয়ে তোলেন, ফেসটা একটু ডিস্টর্টেড হয়ে যায়। বাট এই প্রাইস রেঞ্জে আমি অন্যান্য ব্র্যান্ডের যেসব ফোনগুলো দেখেছি সেখানে কিন্তু এটা ডিজিটালি জুম করে 2x-এ ছবি তোলা যায়। আমি রিসেন্টলি OnePlus 12 ব্যবহার করলাম, সেটা ডেফিনেটলি প্রাইস একটু বেশি, বাট সেই ফোনটাতে একটা আপডেট আসার পরে দেখলাম 2x-এ পোর্ট্রেট তোলা যায়, এবং এই 2x-এ পোর্ট্রেট আসার পরে এত সুন্দর লাগে পোর্ট্রেটগুলো। আমার মনে হয় যে এটা চাইলেই তারা একটা সফটওয়্যার আপডেট দিয়ে করে দিতে পারে, বাট তারা এই রেঞ্জে ফোনগুলোতে কিন্তু একটু লিমিটেড রাখে, যে কারণে এইটা পোর্ট্রেটকে প্রায়োরিটি দিয়ে ছবি তুলতে গেলে বা এই ফোনটা প্রিফার করলে সেটা কিন্তু আপনার ভুল হবে। তাছাড়া এমনি যদি আপনি সেলফি ক্যামেরার কথা বলেন, দেখেন এইটার যে সেলফি ক্যামেরা আছে 32 মেগাপিক্সেলের একটা সেন্সার, খুবই সুন্দর সেলফি এটার মাধ্যমে আপনি পাবেন। ফেসটা একটু স্মুথ হয়ে যাবে, পিকচারটা একটু ভাইব্রান্স হবে, আপনার ওভারঅল ফেসটা দেখতে খুবই সুন্দর লাগে, এবং পিছনে যদি অনেক লাইট থাকে বা লো লাইট থাকে সেটাও কিন্তু এটা একদম এক্সপোজ মেইনটেইন করে ভালোভাবে আপনাকে দারুণ দারুণ সব সেলফি এটার মাধ্যমে আপনাকে দিবে। এবং আপনি এই সেলফিটা একদম ওয়াইড ফোকাল লেন্থে পাচ্ছেন, একটু টাইট ফোকাল লেন্থে পাচ্ছেন। ইভেন আপনি যদি পোর্ট্রেট সেলফি তুলতে চান সেটাও কিন্তু এটার মাধ্যমে খুবই সুন্দরভাবে তুলে ফেলতে পারবেন। সো সেলফি তুলতে গেলে এই ফোনটা একটা পারফেক্ট সেলফি ক্যামেরার ফোন আপনি বলতে পারেন। এইবার আসি যে এই ফোনটার ভিডিও কেমন ছিল। দেখেন এই ফোনটাতে আপনি অ্যাক্রস অল দ্য ক্যামেরা 4K 30 ফ্রেম পর্যন্ত শ্যুট করতে পারবেন। ভিডিও সহ আমি বিস্তারিত দিয়ে দিচ্ছি, আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন। এখন ফোনটার ভিডিও স্যাম্পল আপনারা দেখতে পাচ্ছেন আলট্রা ওয়াইডের যে লেন্সটা আছে সেটাতে, এবং এটা দেখেন খুব সুন্দর ওয়াইড একটা ফোকাল লেন্থ এখানে দেখতে পাচ্ছেন, এবং যথেষ্ট ভালো ইউজেবল ভিডিও কিন্তু এটার মাধ্যমে আপনি পাবেন। স্টেবিলিটি কেমন দেখে নেন, এবং শব্দ কেমন এটা ক্যাপচার করে। সাথে এখানে আপনি সর্বোচ্চ 4K 30 ফ্রেম পর্যন্ত শ্যুট করতে পারবেন সবগুলো সেন্সর দিয়ে। এবং এই ফোনটাতে এই সময় এসে আপনি সিনেম্যাটিক ভিডিও করতে পারবেন না, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও করার ক্যাপাবিলিটি এই ফোনটাতে নাই। আমি যদি মেইন সেন্সরে শিফট করে আপনাদেরকে একটু দেখাই, দেখেন লেন্সটা যখন শিফট করলাম তখন কিন্তু খানিকটা টাইম লাগলো।
সো যারা কন্টিনিউয়াসলি জুম করে সেন্সর শিফট করে ভিডিও করতে চান তাদের জন্য কিন্তু ভালো হবে না, কারণ কন্টিনিউয়াসলি কথা বলা অবস্থায় যদি সেন্সর শিফট করেন তাহলে খানিকটা কথা কেটে যায়। অনেক সময় লাইভ করতে গেলে কিন্তু এরকম সিনারি আমাদের আসে, সেই সময় কিন্তু এটা ভালো হবে না। এবং এই যে মেইন সেন্সর ফোকাল লেন্থটা দেখতে পাচ্ছেন, এটা আবার ডিজিটালি জুম করা যায়। দেখেন খুব টাইট একটা ফোকাল লেন্থ এখানে দেখে নিলেন। সো ওভারঅল ফোকাল লেন্থের ইস্যু কিন্তু এখানে নাই, এবং রাতের বেলায় আসলে ভালো ভিডিও এটাতে হয় না। আমি জিটার লক্ষ্য করতেছি, সাথে প্রচুর নয়েজ আছে। আলট্রা ওয়াইডে শিফট করি, এখানেও খুব ওয়াশড আউট ভিডিও দেখা যাচ্ছে, তবে এখানে একটু নয়েজ কম আছে আলট্রা ওয়াইডের থেকে, বাট স্টিল এটা রাতের বেলা ভিডিও করার জন্য অত বেশি ভালো হবে না। যদি প্রপার লাইট থাকে তাহলেই মোটামুটি এক্সপিরিয়েন্স আপনি এটার সাথে পেতে পারেন। এখানে স্কাই আছে, আপনারা দেখতে পাচ্ছেন আমার ফেস কেমন এক্সপোজ করতে পারে, এবং এখানে একদম ফ্ল্যাট 4K 30 ফ্রেম পর্যন্ত শ্যুট করতে পারবেন। অর্থাৎ সব সেন্সার সামনে পিছনে যেখানে যা আছে সর্বোচ্চ 4K 30 ফ্রেম শ্যুট করতে পারবেন। এবং এখানে যে ভিডিও কোয়ালিটি সেটা আপনি দেখে আপনারা বুঝতে পারবেন, স্টেবিলিটি তো দেখতেই পারবেন, এবং এখানে শব্দও কেমন ক্যাপচার করে। আমি যেখানে আছি এখানে কিন্তু মোটামুটি ক্রাউডি একটা জায়গা, তাছাড়া এটার ফোকাল লেন্থ একটু টাইট মনে হচ্ছে আমার কাছে, সেটা একটা ইস্যু। তারপরেও এখানে একদম পিছনে আমি সানটা দিয়ে দিই, দেখেন এখানে আমার ফেস এক্সপোজ করতে পারে কেমন। ওভারঅল একটা ধারণা পেলেন যে এটার সেলফি ক্যামেরা এবং অন্যান্য ভিডিও যেগুলো আছে সেগুলোতে আসলে কেমন আপনার মিট আপ করতে পারে বা আমার ডিমান্ড আসলে মিট আপ করতে পারে। এবার আসা যাক এই ফোনটার ব্যাটারি এক্সপিরিয়েন্স কেমন ছিল। দেখেন এই ফোনটাতে 5000 mAh একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে, কোনো প্রকার ওয়্যারলেস রিভার্স চার্জ নাই, শুধু 25 ওয়াটের ফাস্ট চার্জ করতে পারবেন। তো এটা চার্জ করতে গেলে একটু সময় লাগে, বাট চার্জ হয়ে গেলে এই ফোনটা চার্জ লিটারলি ফুরাইতে চায়। আমি একদম হেভি ইউজ করে 5 ঘন্টা 40 মিনিট স্ক্রিন অন টাইম পেয়েছি। সো আপনি যখন ডেইলি লাইফে ব্যবহার করতে যাবেন এটা দিয়ে আরও ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন। সো আপনি যত বেশি হেভি ইউজার হয়ে থাকেন না কেন, একদিন আপনি এই ফোনটা ইজিলি ব্যবহার করতে পারবেন। ব্যাটারি ব্যাকআপ নিয়ে কোনো প্রকার চিন্তায় আপনাকে পড়তে হচ্ছে না এই ফোনটা আপনার সাথে থাকলে। ফাইনাল কথা হচ্ছে যে এখন এই ফোনটা রিলিজ হওয়ার 5 মাস পরে কারা কিনবেন। দেখেন আপনার যদি যেটা বললাম যে পোর্ট্রেট ফটোগ্রাফিকে প্রায়োরিটি দিয়ে না ফোন লাগে, তাহলে ডেফিনেটলি অন্য যে কোনো কারণে এই ফোনটা আপনি কিনতে পারেন। এবং এই ফোনটা যদি আপনারা কেউ ব্যবহার করেন এই মুহূর্তে, তাদের এক্সপিরিয়েন্সটা একটু কমেন্ট করে জানাবেন, তাহলে অন্যরা যারা আসলে কিনতে চাচ্ছে তাদের এক্সপিরিয়েন্স আরও একটু বেটার হবে। এবং এইটাই ছিল মূলত আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এই ফোনটা নিয়ে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।